দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। দর্শক, সম্প্রতি কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত হল বাংলাদেশের ৭১-এর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা উৎসব। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বসবাসরত এই মুক্তিযোদ্ধাদের মিলন মেলার উপর এখন দেখবেন একটি প্রতিবেদন। ক্যামেরাম্যান গ্যাব্রিয়েল জি কোন্সকে নিয়ে এই অনুষ্ঠানটির উপর রিপোর্ট করেছেন শেরিন ফেরদৌস। দর্শক, টরন্টোর এই মুক্তিযোদ্ধা মিলন মেলায় বাংলা টেলিভিশন কানাডার পক্ষে আমি শেরিন ফেরদৌস সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা সমাজ আয়োজিত এই মিলন মেলায় কানাডার নানা প্রান্ত থেকে মুক্তিযোদ্ধারা এসে সমবেত হয়েছেন। এই সমাবেশ থেকেই আমরা জানতে পারবো এই বীরদের কাছ থেকে তাদের কিছু অভিজ্ঞতার কথা, কিছু বীর গাথা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমি যেদিন প্রথম মুক্তিযুদ্ধে যোগ দিই সেদিন আমি প্লাটুন মায়াভাইয়ের সাথে ছিলাম, প্লাটুন কমান্ডার, ক্র্যাক প্লাটুন যেটা বলতো সবাই। তো প্রথম দিন যাওয়ার পর আমি তখন খুব ছোট, এত ছোট বয়সে সাধারণত লোকজন যেত না, আমার তখন 14 বছরের মতো, 14-15। তো মায়াভাই, আমি নদীতে তখন নৌকায় বসেছিলাম, তো উনি আসলেন, পাড়ে দাঁড়ালেন, ওনার সেই এত বড় চুল দাড়ি, সে একটা রিয়েল মুক্তিযোদ্ধা যেটা দেখতে সেরকম ছিলেন। তো উনি দেখে বললেন, এই ছাও নিয়ে আসছেন কোথায়, ওটা কি যুদ্ধ করবে? সেই স্মৃতি আমার এখনো মনে আছে। তো যাক, পরে মা ভাই খুব নিজে আমাকে ট্রেনিং দিয়েছিলেন। নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে। আমি 2 নম্বর সেক্টরে 1 নম্বর সোনাগাজী ফেনী, এবং তারপরে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া যুদ্ধ করেছি। আমার কাছে মনে হচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা আবার সংগঠিত হচ্ছি, এবং আমার খুব ভালো লাগতেছে এটা দেখে, এবং আমি আশা করি আমাদের ভবিষ্যতে এইভাবে আমরা যেন থাকতে পারি, এবং সবাই মুক্তিযুদ্ধের সময় যেভাবে মুক্তিযোদ্ধা ছিলাম, একে অপরের কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, ঠিক এখন আমাদের এই প্রজন্মে যেন এটা আমরা সবার কাছে তুলে ধরতে পারি। আজ থেকে 40 বছর আগে যে বীর মুক্তিযোদ্ধারা, তাদের অকুত ভয় সংগ্রাম, তাদের সাহস, তাদের উদ্যম এবং তাদের সকল রকমের ত্যাগ তিতিক্ষা দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছেন, তাদেরই কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা যারা আমাদের এই কানাডায় বসবাস করেন, উত্তর আমেরিকায় বসবাস করেন, তারা এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন এবং তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাটা বলছেন। আমার মনে হলো আমি সেই আবার 71 সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি। মুক্তিযুদ্ধের সময় আমি জন্ম নিইনি, জি ঠিক, তখন আমি ছিলাম না, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে আমার সবসময় মুক্তিযুদ্ধের সাথে আমার একটা টান আছে। ছোটবেলা থেকেই আমার নানা ভাইয়ের কাছে আমি শুনে এসেছি মুক্তিযুদ্ধের কথা, এবং আজকে আমার আসার একটাই কারণ, যেটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছে তাদেরকে সচক্ষে দেখায়, এবং তাদের মুখ থেকে তাদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা জানায় এবং কথা শোনায়। আমরা প্রথমে যেটা চিন্তা করে আজকের এই আয়োজনটা করলাম সেটা হলো যে আমরা যেখানে যাই কোনো অনুষ্ঠানে, দাওয়াতে, সেখানে যে আমরা হঠাৎ করে শুনি একজন মুক্তিযোদ্ধার সাথে দেখা হয়ে গেল, তার কথা শুনি, কিন্তু আমরা মনে করলাম যে এই পুরো কানাডাতে যে মুক্তিযোদ্ধারা যেখানে যেখানে আলাদা আলাদা হয়ে কারোর সাথে কারোর সম্পর্ক না রেখে বসবাস করছেন, তাদেরকে একসাথে করা যায় কিনা, করে একটা মিলন মেলা করা যায় কিনা। আমাদের আজকের এই অনুষ্ঠানটার পুরো উদ্দেশ্যটাই হলো মিলন মেলা। আমরা
এই মিলন মেলার উদ্দেশ্য নিয়ে যখন তৈরি হলাম এরকম একটা অনুষ্ঠান করব, তখন মনে হচ্ছিল যে 15-16 জন, খুব বেশি হলে 20-এর কাছাকাছি আমরা হয়তো মুক্তিযোদ্ধাকে পেয়ে যাব। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের আজকে এখানে রেজিস্ট্রি করা মুক্তিযোদ্ধা যারা তাদের নাম, ঠিকানা এবং পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধের খাতাতে নাম লিখেছেন তারা হলেন 49 জন। দর্শক দেখছেন টরন্টোতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের 71-এর মুক্তিযোদ্ধাদের মিলন মেলার উপর প্রতিবেদক সেরিন ফেরদৌসের প্রতিবেদন। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, বাংলা টেলিভিশনের ক্যামেরার সাথে নিয়ে আমি শেরিন ফেরদৌস টরন্টোর মুক্তিযোদ্ধা মিলন মেলায় কথা বলছি। মুক্তিযুদ্ধের চাওয়া পাওয়া তো তখন অনেক ছিল, তার ভিতরে যেমন গণতান্ত্রিক রাষ্ট্র হবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, দেশে অভাব অভিযোগ কমে যাবে, দারিদ্র তেমন থাকবে না। আর 40 বছর পরে যদি তাকাই অনেক কিছুই মেলে নাই, তবে তার অনেক যুক্তিসঙ্গত কারণও আছে। যে স্বাধীনতার মাত্র কয়েক বছর পরেই যে রাজনৈতিক পরিবর্তন আসে, সেটার প্রায় 20 বছর যারা অনেক পাকিস্তানপন্থী তারাই দেশ চালিয়েছে, সেজন্য অনেক কিছু হয় নাই। খুবই ভালো লাগছে নিঃসন্দেহে। আফটার 40 years, লাইক আমি দেশের বাইরে অলমোস্ট 16 years, এর মধ্যে মানে আই ডিডন্ট এক্সপেক্ট যে এতজনের সাথে দেখা হবে। তারপর সবচেয়ে ভালো লেগেছে যে আমার ক্যাম্পে, আমি যে ক্যাম্পে ট্রেনিং নিয়েছি সেই ক্যাম্পের একজন পেয়েছি। ওই সময় আমাদের যেই সংগ্রামের সময় যেই যারা আমাদের যে বিপদ গেছে, সেই সময় আমাদের যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, উই শুড নট ফরগেট দ্যাম। দ্যাট ইজ ইনক্লুড আওয়ার নেবারিং কান্ট্রিজ, বা যারা যারা সাহায্য করেছে, at least we should be grateful to them. তারাও তো ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালার উঠিরে এটা ছিল আপনার জকিগঞ্জ এলাকা। তো পাকিস্তানি বাহিনী ওদের ফ্রন্ট লাইন বা বর্ডার এলাকা, ফ্রন্ট লাইনে ওরা বাংকারে পজিশন করে আছে। আমার নেতৃত্বে আমার বাহিনী ওদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতেছি। গভীর রাতেই, সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত, সকাল সরে যাচ্ছে, ওরা আমাদের গুলি করছে, আমরা ওদের গুলি করছি। তো কেউ কিছু করতে পারছি না। তো হঠাৎ করে মনে পড়লো, আমরা যদি ক্রলিং করে ওদের ভিতরে চলে যেতে পারি, ওদের ভিতরে আক্রমণ করতে পারি, তাহলে হয়তো আমরা সাকসেসফুল হব। তো আমি আমার সাথে দুজনকে নিয়ে এই উপরেই গোলাগুলি হচ্ছে, আমরা মাটির ভিতরে ক্রলিং করতে করতে ওদের সেই বাংকারের ভিতরে আমরা আক্রমণ চালাই, এবং সেই আক্রমণে বেশ কিছু পাকিস্তানি সোলজার মৃত্যুবরণ করে। এটা আমরা পরে জানতে পারি, সেই মুহূর্তে আমরা জানতে পারি। কিন্তু অপারেশন করার পরে আমরা চলে আসি রাতেই আবার আমাদের পজিশনে, সেটা বর্ডার এলাকায় ছিল। আর বাংকারটাও ছিল বর্ডার এলাকা থেকে 500 ফিটের মাধ্যমে ছিল। তো এটাই আর কি স্মরণীয় একটা ঘটনা, যেহেতু সামনে সরাসরি যুদ্ধ করা এটা ভীষণ কঠিন ব্যাপার ছিল। তো আমাদের
সহযোদ্ধারা খুবই সাহসী ছিল এবং খুবই পরিশ্রমী ছিল এবং তাদের যুদ্ধর কৌশলও খুব ভালো ছিল। আমি নিজেও সেটা করেছি, আমার সাথীরাও করেছে, সেটাই আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা স্মৃতিচার। প্রথম মুজিব বাহিনী যখন গঠিত হলো আমাদেরকে নিয়ে যাওয়া হলো ট্রেনিংয়ের জন্য, 1 মাসের ট্রেনিংয়ের জন্য ভারতে টান্ডুয়াতে আমরা ট্রেনিং নিয়েছি মুজিব বাহিনীর ফার্স্ট ব্যাচে। আমাদের ট্রেনিং সেন্টারের কমান্ডার ছিলেন মেজর জেনারেল সুজন সিং উবান, আর আমাদের ক্যাম্প লিডার ছিলেন মরহুম নূরে আলম জিকো। কতদিন ট্রেনিং নিয়েছিলেন সেখানে? 1 মাসের ট্রেনিং ছিল আমাদেরকে আর্মস ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদেরকে আপনার রেকি করার ট্রেনিং দেওয়া হয়েছে, গ্রেনেড থ্রো ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমরা 11 জনের এক ট্রেনিং শেষে আমরা 11 জনের একটা গ্রুপ নিয়ে মরহুম শওকত হাফিজ খান রুশনির নেতৃত্বে আমরা চট্টগ্রামে আসি। তখন আপনার বয়স কত ছিল, আপনি কোথায় পড়তেন? আমি চট্টগ্রাম কলেজে, তখন আমি ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম। মুক্তিযুদ্ধের সময়ে আমার বয়স খুবই কম ছিল, আমি ছোট ছিলাম, কিন্তু আমার পুরা পরিবারই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন। আমার বাবা সরাসরি যুদ্ধে যাননি, যুদ্ধ করেননি, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করা, মুক্তিযোদ্ধাদেরকে সব রকমের সহযোগিতা করার মধ্যে আমার বাবা জড়িত ছিলেন। আমার মামা একজন মুক্তিযুদ্ধে ছিলেন, আমার চাচা একজন মারা গিয়েছেন মুক্তিযুদ্ধে। তো সেই স্মৃতিগুলি আমার কাছে স্পষ্ট না হলেও মানে জল জল করে আমার মনে আমার বাবার কথা সারা জীবন ধরে শুনে এসেছি। আজকে এত সুন্দর একটা মহৎ উদ্যোগ, এতজন মুক্তিযোদ্ধা এখানে এসছেন যে তাদেরকে আমি সচক্ষে দেখতে পাবো, আমার বাচ্চাদেরকে, আমার পরিবারকে বলতে পারবো যে এরা দেশের জন্য যুদ্ধ করেছে, এরা এই দেশকে ভালোবেসে, যারা জীবিত, যারা বীর, তারা এখানে এসছে, যারা মারা গিয়েছেন তাদেরকে তো দেখার সুযোগ আমাদের হচ্ছে না। তাদের মাঝে এই চেতনাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে আমরা সবসময় বলি মুক্তিযুদ্ধের কথা, আমার বাবাও বলেছেন, আমরাও বলি, কিন্তু এই চেতনাটাকে তাদের মধ্যে জীবিত করে রাখার জন্য তাদেরকে একটা মুক্তিযোদ্ধাদেরকে দেখানোর একটা সুযোগ, সেটা আমি হাতছাড়া করতে চাইনি। আমার অনেক ভালো লাগতেছে মুক্তিযোদ্ধারা ওদের স্টোরিগুলো হিয়ার করতে, তারপরে ওদের কেমন এক্সপিরিয়েন্সটা লাগছে। ইটস ভেরি নাইস ফর মি, আর অনেক জানতে ওদের কেমন লাগছে। দর্শক, যে অঙ্গীকারে, যে আত্মবিশ্বাসে বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করেছিল, টরন্টোর এই মুক্তিযোদ্ধা মিলন মেলায় সে অঙ্গীকার আবারও প্রতিধ্বনিত হোক। আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে থাকুক এই সমাবেশ। আমার নাম আল্লামা ইকবাল উদ্দিন ভূঁইয়া, আমি কুমিল্লা শহরের একজন বাসিন্দা। কুমিল্লা শহরে বাগিচাগাঁও, করবিস্থ বাগিচাগাঁও বাসায় ছিলাম। আমার বাবা মৌলভী আব্দুল লতিফ ভূঁইয়া, উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে উনি কিশোরগঞ্জে চাকরি ছেড়ে দিয়ে 3 দিন 4 দিন রাস্তায় হেঁটে, ট্রেনে, রিক্সায় করে কুমিল্লা বাসায় আসা পৌঁছেন। আমার মেজো ভাই শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়া বীরোত্তম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকম অনার্স এবং MBA এর ছাত্র ছিলেন। উনি 25শে মার্চের রাত্রে মহসিন হলেই ছিলেন, 619 নম্বর রুমে। উনি 25শে মার্চের রাত্রে ওনার পাইপ বেয়ে নিচে নেমে এসেছিল। যেই নেমে এসে দেখতে পেয়েছিল যেসব ঘটনা, সেই ঘটনা এখন আমার স্মৃতির উপরে এখনও বাসতেছে। আমরা 25শে মার্চের রাত্রে কুমিল্লা বাসায় ছিলাম, যখন পুলিশ লাইনের থেকে আমাদের বাসা মাত্র 4 মিনিটের রাস্তা। রাত্র 12টার আগে আমরা আমাদের বন্ধুসহ আমরা কিছু বিভিন্ন দোকান থেকে পুরানো গাড়ির টায়ার এনে, বিভিন্ন গাছের কারখানা থেকে গাছের ঠালা ঠুলা এনে বিভিন্ন রকম দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়েছিলাম। আমি কিছুদিন পরে রাজাপুর রেল স্টেশন হয়ে ভাগলমুড়া হয়ে হাতিমারা ক্যাম্পে যাই। ওইখানে আমার লোকস্থ MCA আমির হোসেন MP, খোরশেদ আলম, ওনারা আমাকে একটা দায়িত্ব দিল যে কুমিল্লা শহরে যাওয়া আসা এবং বিভিন্ন রকমের নানান কাজের ভারত হয়ে বাংলাদেশে ঢোকার জন্য। ঠিক ৪র্থ দিনের দিনে আমার সাথে সহযোগী একজন শাহনওয়াজ, যখন আমরা ওইসব জিনিসপত্র নিয়ে কুমিল্লা যেতেছিলাম, ওকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে আর ওকে ফেরত এখন পর্যন্ত পাওয়া যায় নাই। কমিটির লোকেরা আমাকে দায়িত্ব দিয়েছে যে একটি সমৃদ্ধ একটা যেন আমরা স্মারক গ্রন্থ বের করতে পারি, এবং গত 1.5 মাস আমি চেষ্টা করেছি সঠিক ইতিহাসকে তুলে আনার জন্যে। আমি অনেকগুলো অধ্যায়কে নিয়ে এসেছি। আমাদের সমস্ত সেক্টর, জেড ফোর্স
কে ফোর্স, এস ফোর্স থেকে শুরু করে এবং মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী থেকে শুরু করে সবগুলো তথ্য, অপারেশন জ্যাকপট থেকে শুরু করে কনসার্ট ফর বাংলাদেশ এবং ৭১-এর পত্রাবলী, বিভিন্ন দিক থেকে। আর আমরা সারা কানাডাতে ছড়িয়ে ছিটিয়ে যারা মুক্তিযোদ্ধারা ছিলাম তাদেরকে কম্পাইল করে, তাদের কাছ থেকে লেখা আহ্বান করে আমরা আনুমানিক ৪২ জন মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করে, তো ইতিহাস এবং স্মৃতি দুটোকে কম্পাইল করেই আমরা এই স্মারক গ্রন্থ তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, এটা আমরা বের করতে পেরেছি। এবং আমি আশা করব, আমি পাঠকদের কাছ থেকে আমি ফিডব্যাকটা আমি আশা করব। কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি কুমার, কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি কুমার। রক্ত সজ্জা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার যে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি। অ্যাকচুয়ালি আমি ৯ নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলেই বেশিরভাগ ছিলাম। বরিশালের বিভিন্ন গ্রাম অঞ্চলেই আমরা সাধারণত আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থান ছিল। আমি মাহফুজ আলম বেগ, ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ, ওনার সঙ্গে আমি সবসময় থাকতাম। আমার প্রধান কাজ ছিল আমি বিভিন্ন স্থানে পাকিস্তান হানাদার বাহিনীদের খোঁজখবর নেওয়া, ওদের অবস্থান, এবং আমরা যে সমস্ত জায়গা থেকে হানাদার বাহিনী আসতে পারে সে সমস্ত জায়গার ব্রিজ এবং কালভার্ট এগুলা উড়িয়ে দেওয়াই আমাদের কাজ ছিল। এবং আমি পার্সোনালি আমাকে বেগ ভাই ইউজ করতেন তার সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য। তো ৯ নম্বর সেক্টরেই আমি বেশিরভাগ কাজ করেছি। তো এর ভিতরে আবার ইন্ডিয়াতেও আমি ছিলাম, ক্যালকাটাতে গিয়েছিলাম, ক্যালকাটা থুবা ক্যাম্পে ছিলাম। তো ওখান থেকে পরবর্তীতে আবার বাংলাদেশে প্রবেশ করি এবং এই বরিশাল শেষ পর্যায়ে বরিশাল ৭ তারিখ ডিসেম্বর মাসে মুক্ত হয়। ওই দিন মুক্ত হওয়ার দিন একটা আমার গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যে মুক্তিযুদ্ধ ছিল আমাদের আব্দুর রহিম বলু ভাই, উনি যুদ্ধ করে শেষে উনি আর বাড়ি পর্যন্ত যেতে পারেননি, কারণ পাকিস্তান বাহিনীর সৈন্যদের আমরা যখন গ্রেপ্তার করি তো তখন তাদের যে জিপগুলো ছিল, 2টা জিপের ভুল বুঝাবুঝিতে আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যেই গোলাগুলি হয়, সেই গোলাগুলিতে উনি ইন্তেকাল করেন। তো সেটা আমাদের কাছে একটা খুবই, কারণ একসাথে অনেক দিন ছিলাম, তো থাকার পরে যেদিন ঘরে ফিরবে ছেলে সেদিন আর উনি আর যেতে পারেন। উনি আমার বড় ভাইয়ের বন্ধু ছিলেন। দর্শক দেখছেন টরন্টোতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের ৭১-এর মুক্তিযোদ্ধাদের মিলন মেলার উপর প্রতিবেদক সেরিন ফেরদৌসের প্রতিবেদন। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি, নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। আমি খুবই খুশি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে। বিশেষ করে প্রবাসে আমার জানা মতে এ ধরনের কখনো কোনো আয়োজন কোথাও হয়নি। কানাডাতে এবং টরন্টোতে এই প্রথম, এবং আমাদের প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে আমরা এই সম্মান দিতে পেরে আমরা গর্বিত। এবং আমি মনে করি যে প্রতিটি শহরে বা প্রতিটি দেশেই যেখানে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন, তারা যদি এ ধরনের উদ্যোগ নিয়ে যদি মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেন, তাহলে তাদের প্রতি প্রকৃত সম্মান দেয়া হবে। প্রবাসে এতগুলো মুক্তিযোদ্ধাকে একসাথে দেখার লোকটা আসলে সামলা যায় না। আপনি আপনার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন,
কোন ভাবনা থেকে ওকে নিয়ে এলেন? যুদ্ধের সময় আমি বয়সে আমার ছেলের মতো ছিলাম, সুতরাং আমার স্মৃতিতে যুদ্ধ কিছু স্মৃতি আছে এবং আমি চাই আমার ছেলের মাঝেও সেটা কিছুটা হলেও দিতে, আর সেই উদ্দেশ্যে ওকে নিয়ে আসা, এবং ও খুব আগ্রহী নিয়ে আসছে যে মুক্তিযোদ্ধাদের দেখতে। বাংলার প্রতিঘর করে দিতে চাই মোরা অন্নে, আমাদের রক্ত রাগ বাগ দুলছে মুক্তি দীপ্ত তারণ্যে। বাংলার প্রতিঘর করে দিতে চাই মোরা অন্নে, আমাদের রক্ত রাগ বাগ দুলছে মুক্তি দীপ্ত তারণ্যে। দর্শক, বাংলা টেলিভিশনের ক্যামেরার সাথে নিয়ে আমি শেরিন ফেরদৌস টরন্টোর মুক্তিযোদ্ধা মিলন মেলায় কথা বলছি। স্বাধীনতার 40 বছর পরে এমন একটি আয়োজনে এসে আপনার কীরকম আবেগবোধ হচ্ছে? এটা আমরা যেহেতু এখন প্রবাসে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা, এটা মূলত একটা আমাদের বাংলাদেশের জাতির জন্য একটা ভালো দিক, এবং প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা, যেটা আমার কাছে অত্যন্ত একটা ভালো দিক বলে মনে হয়। আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তেজপুর নামক একটা জায়গায়, যেটা উত্তর আসামে চায়না বর্ডারের কাছাকাছি। সেই জায়গায় আমাদের ট্রেনিং হয়েছিল, সেটার নাম হচ্ছে তেজপুর। কতদিন ট্রেনিং করেছিলেন সেখানে? এটা আমার সঠিকভাবে আমার মনে হয় 3 সপ্তাহ হবে ট্রেনিংটা। সেই 3 সপ্তাহের পরেই আমাদেরকে আবার ফিরে আনা হয় আগরতলায়। ঠিক কী ধরনের ট্রেনিং আপনারা করেছিলেন? আমরা যখন মুক্তিযুদ্ধে যাব, ট্রেনিংয়ে যাব, আমরা তখনও জানতাম না যে আমাদেরকে কী ধরনের ট্রেনিং দেওয়া হবে। যখন আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছলাম, সেই যে জায়গাটার নাম আমি একটু আগে উল্লেখ করেছি, সেই ক্যাম্পে আমরা দেখলাম যে ভারতীয় সৈনিকরা আমাদেরকে ট্রেনিং দেবে। প্রথম দিনই আমাদেরকে ব্রিফ করা হলো যে তোমরা তো কোনো নিয়মিত বাহিনী হিসাবে যোগ দিতে পারবে না, তোমাদেরকে গেরিলা বাহিনী হিসাবে যুদ্ধে যেতে হবে, যুদ্ধে নামতে হবে, এবং তোমাদের কাজ হবে অতর্কিতে আক্রমণ। এই 40 বছর পূর্বের যে ঘটনা, সে ঘটনা আমাকে আবেগ আপ্লুত করে তোলে, যা বলতে গেলে 40 বছরও হয়তো শেষ করা যাবে না। তাই আমি মনে করি এ ধরনের মুক্তিযুদ্ধের মিলন মেলা প্রতি বছর যেন প্রতিটি বাঙালি সমাজে যেন আনন্দের বন্যা নিয়ে এসে এবং আমাদের বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করতে যেন সহায়তা করে। এ ধরনের মিলন মেলা প্রতি বছর যেন প্রতিটি বিদেশের প্রান্তরে যেন ছড়িয়ে পড়ে, এটা আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে। আমার বাড়ি চট্টগ্রামে, রাউজান এবং ফটিকছড়ি থানার মাঝামাঝি। আমি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলাম তখন, প্রথম বর্ষের সম্ভবত। ওই অঞ্চলে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনটা আমি করেছিলাম, আমি উত্তোলন করেছি। পরে মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়ে এবং ফাইনালি আমি মুজিব বাহিনীর সাথে জড়িত হয়ে যাই, এবং ওতপ্রোতভাবে স্বাধীনতার শেষ পর্যন্ত আমি এটাতে জড়িত ছিলাম। এবং আমার নেতা ছিল যে শওকত হাফিজ খান রুশনি, ওনার আন্ডারে বিভিন্ন ছোট বড় বিভিন্ন প্লাস বিএলএফের সাথে আমরা বিভিন্ন অপারেশনে আমরা করেছি। এর মাঝখানে আবার আমাদের আরেকজন নেতা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস নাজিম ভাই, উনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন আমাদের সামনেই। ওনাকে মুক্ত অঞ্চলে এনে দাফন করা, প্লাস 10 ডিসেম্বরে যেটা সবচেয়ে বড় ফাইট হয়েছিল রাউজানে, এই যে আমিরহাটের যুদ্ধে, বিশাল একটা যুদ্ধ ছিল, এবং ওখানে আমি পার্টিসিপেট করেছি। এবং আমার চাচা আব্দুল মান্নান, উনি বিএলএফের প্লাটুন কমান্ডার ছিলেন, উনি শহীদ হলেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না, কারণ 71-এ আমার জীবনে অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে। আমার মৃত্যুদণ্ডও হয়েছিল সেই সময়, এবং সেখান থেকে পালিয়ে আমি আত্মরক্ষা করতে সমর্থ হয়েছিলাম। যে কারণে আমি বলি যে মুক্তিযুদ্ধ অনেকের শেষ হয়েছে, অনেক মুক্তিযুদ্ধ করেছেন, তাদের 16ই ডিসেম্বর তাদের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমার মুক্তিযুদ্ধ আজও চলছে। আমি সেই যে 25শে মার্চের পরে শুরু করেছিলাম তা আজও অব্যাহত আছে। আমি গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের তথ্য উপাত্ত সংগ্রহ করছি, মুক্তিযোদ্ধাদের অবদানের কথা সংগ্রহ করছি। যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতা করেছিল, শান্তি কমিটি গঠন করেছিল, আলবদর রাজাকার আলসামস বাহিনী গঠন করেছিল, শান্তি কমিটি করে জামাত মুসলিম লীগরা যে ধ্বংসলীলা চালিয়েছিল, তাদের সেই ভয়াবহতার, তাদের সেই নৃশংস
হত্যাকাণ্ডের, নারী নির্যাতনের, লুটপাটের, অগ্নিসংযোগের সেসব কাহিনী আমি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের অনুষ্ঠানের আয়োজনটার উদ্দেশ্যই হলো মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। আমরা হয়তো ঘরে বসে করতে পারতাম, একটা ছোট পরিবেশে করতে পারতাম, যেহেতু পরের দিকে মনে হচ্ছিল যে সংখ্যাটা বেড়ে যেতেই পারে, সেহেতু এরকম একটা জায়গাতে নিয়ে আসা। এটার কোনো ভাবনা নেই। ভাবনাটা হলো যখনই কোনো অনুষ্ঠানে যাই তখন গিয়ে দেখি যে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে ডাকা হয় অনুষ্ঠানে কিছু বলার জন্য। তো দেখা যায় যে মুক্তিযোদ্ধারা উঠে, একজন উঠলে আরও 2-3 জন গিয়ে মনে হচ্ছে যে খুব ছন্ন ছাড়া মনে হয়। তো ওইটাকে নিয়ে এই চিন্তা করলাম যে দেখি এই শহরে কতজন মুক্তিযোদ্ধা আছে, কে কোথায় আছে, আমরা কতজন আছি, সেই 71-এর মরণ সাথী, ওই হিসাবে মরণ সাথীকে খুঁজতে গিয়া আমি এই উদ্যোগটা নেই। তার আর অন্য কোনো উদ্দেশ্য নাই যে এটা কোনো সংগঠন করব বা সংগঠনের কোনো চিন্তাভাবনা আছে, এই ধরনের কোনো আমার এই আয়োজনের কোনো পিছনে কোনো উদ্দেশ্য নেই। দর্শক, যে অঙ্গীকারে, যে আত্মবিশ্বাসে বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করেছিল, টরন্টোর এই মুক্তিযোদ্ধা মিলন মেলায় সেই অঙ্গীকার প্রতিধ্বনিত হোক। আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে থাকুক এই মিলন মেলা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার, স্বাধীনতা বিরোধী শক্তি নির্মূলের শপথ উচ্চারিত হোক সমস্বরে আরেকবার। বাংলা টেলিভিশনের সকল দর্শকের পক্ষ থেকে উপস্থিত মুক্তিযোদ্ধাদেরকে সশ্রদ্ধ সালাম। শেরিন ফেরদৌস। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।